আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি আজকে আপনাদের সামনে গুম নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন 15.5 বছর বাংলাদেশে শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিল। দিল্লির এজেন্ট লেডি লিন্দুপ দর্জি, অত্যন্ত বিকৃত চরিত্রের এই নারী বাংলাদেশের নাগরিকদেরকে যখন তখন তার বাহিনী দিয়ে ধরে নিয়ে যেত, গুম করত, মেরে ফেলত। তো এটা করতো সে দিল্লির নির্দেশে অনেকটা। এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে একটি গুম কমিশন হয়েছে, আপনারা জানেন। 2টি প্রতিবেদন দিয়েছে তারা। আমরা তাদের প্রতিবেদনে জানতে পেরেছি এই গুমের সাথে ভারতের গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত ছিল, তাদেরকে জড়িত করা হয়েছিল। সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা RAW র রিসার্চ অ্যানালাইসিস উইংস, তারা সরাসরি ইনভলভ ছিল। বাংলাদেশে জামাত ইসলামের, বিএনপির পরিবারের, বিএনপির নেতাদের, জামাত ইসলামের নেতাদের, বিভিন্ন সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, ধর্মীয় নেতা যারা কথা বলতেন গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, শেখ হাসিনার আকাম কুকামের বিপক্ষে, যারা ওই অবৈধ সরকারের মতের বিরুদ্ধে ছিল, তারা যখন প্রতিবাদী হতেন, প্রতিবাদমূলক কথা বলতেন, লিখতেন, তখনই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, আপনারা জানেন। তাকে আজ পর্যন্ত আমরা পাইনি। তিনি দেশের পক্ষে কথা বলতেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন। আমরা ব্যারিস্টার আরমানের কথা জানি, ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজামি, ওনার কথা জানি। বহু মানুষকে গুম করেছে। সেই হৃদয় বিদারক ঘটনাগুলো আমরা জানি, কিভাবে সেখানে তাদেরকে বছরের পর বছর রাখা হয়েছে, অনেকে মেরে ফেলেছে। সবাই তো 5 আগস্টের পরে 11 মাস হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা, এখন পর্যন্ত আমরা বহু মানুষকে ফেরত পাইনি। তো গুম কমিশনে বিভিন্ন রিপোর্ট দিচ্ছে, আমি সবকিছু আপনাদের সামনে আজকে আলোচনা করতে পারছি না। আপনারা নিশ্চয়ই জেনেছেন গণমাধ্যমগুলোতে যে এই গুম যে করেছে, গুমের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। আরেকটি রিপোর্ট আসছে, আমি এখন আমার সামনে আরেকটি রিপোর্ট আছে, দৈনিক যুগান্তর থেকে পড়ে শোনাচ্ছি। কারা কারা জিজ্ঞাসা করতেন এই গুমের, যাদেরকে গুম করা হতো তাদেরকে কারা কারা জিজ্ঞাসা করতেন, আমি পড়ে শোনাচ্ছি। গুম কমিশনের 2য় পর্যায়ের প্রতিবেদন। জিজ্ঞাসাবাদ করতেন ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা। চিন্তা করেন, ভারতের গোয়েন্দারা জিজ্ঞাসা করতেন আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে গুম করে নিয়ে যাওয়া হতো, তাদেরকে জিজ্ঞাসা করতো কি ভারতের গোয়েন্দারা। উপশিরোনাম হচ্ছে সাব এডিটোরিয়াল, গুমের সব ঘটনা জানানো হতো শেখ হাসিনাকে। বন্দিশালায় ভয়াবহ নির্যাতন দেখে ট্রমায় ছিলেন বাহিনীর সদস্যরা। বাহিনীর সদস্যরা নিজেরা পর্যন্ত কেউ কেউ ট্রমায় চলে গেছেন, আর ট্রমাগ্রস্ত হয়েছেন, ট্রমাটাইজড হয়েছেন। তো এখানে এই রিপোর্ট থেকে কয়েকটা বাক্য আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আওয়ামী লীগ আমলে সংঘটিত বেশিরভাগ গুমের খবর জানতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। DGFI, র্যাব সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে থাকা ভুক্তভোগীদের নির্যাতন এবং ভয়ভীতি দেখিয়ে জিজ্ঞাসাবাদের তথ্য জানানো হতো তাকে। শুধু তাই নয়, এসব গোয়েন্দা সংস্থায় দায়িত্বরত বিভিন্ন কর্মকর্তার মনোভাব, তাদের আইন বহির্ভূত সরকারি সিদ্ধান্ত মানতে অনীহার বিষয় সবকিছুই তাকে জানানো হতো। গুম সংক্রান্ত দায়িত্ব পালন করতে গিয়ে বহু সৈনিক ট্রমায় আক্রান্ত হন। দায়িত্ব পালন করতে গিয়ে ভিন্ন মত পোষণকারীদের প্রায় সবাইকে ব্যক্তিগত ও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম কমিশনের দাখিল করা 2য় পর্যায়ের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সোমবার রিপোর্টের কিছু অংশ গণমাধ্যমে প্রচারের জন্য দেওয়া হয়। এর আগেও রিপোর্টের কিছু অংশ গণমাধ্যমে প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয়, গুমের ঘটনায় ভারতের সঙ্গে গোপনে বন্দি বিনিময় কার্যক্রম ছিল। 2 দেশের গোয়েন্দারা ভুক্তভোগীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করতেন। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সদস্য 5 আগস্টের পর গণভবনে পরিত্যক্ত কিছু নথিপত্র পর্যালোচনা করে হাতে লেখা 2টি চিঠি পান। র্যাবের 2 জন কর্মকর্তা বেআইনি আদেশ মানতে অস্বীকৃতি জানিয়ে
বাহিনীর পরিচালক বরাবর সেগুলো লিখেছিলেন। ওই চিঠিগুলো শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2015 থেকে 2024 সালে ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সেসব চিঠি নিজের ফাইলে সংরক্ষণ করে রেখেছিলেন শেখ হাসিনা। চিঠিগুলোর একটিতে লেখা ছিল, আমাকে কোনো অপারেশন পাঠানো হলে সেখানে বিচার বহির্ভূত কোনো হত্যা করা কিংবা দেশের আইন বিরোধী গুলির নির্দেশনা দেওয়া থাকলে আমি সে কাজ করতে পারবো না। বিশাল প্রতিবেদন, আমি সবকিছু আপনাদেরকে আজকে পড়ে শোনাতে পারলাম না, আপনারা পড়ে নেবেন গণমাধ্যম থেকে। আমি সামান্য কিছু পড়ে শোনালাম। তো এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছে, 11টা মাস হয়ে গেল, আমাদের বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, 5 আগস্ট আমরা বলে থাকি দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে বাংলাদেশে। ফ্যাসিস্ট ভারতের এজেন্ট, দিল্লির এজেন্ট লেডি লন্দেব দর্জি বিকৃত চরিত্রে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের যে সরকারটা হয়েছে অন্তর্বর্তীকালীন, এই সরকারটা অত্যন্ত দুর্বল প্রকৃতির সরকার হয়েছে। এটা আমরা আশা করতে পারিনি। এই সরকারের দ্বারা এই গুম কমিশনে যে প্রতিবেদন দিচ্ছে, গুমের সাথে যারা জড়িত ছিল কিভাবে কি বিচার করবে, আমরা এটা নিয়ে সন্দেহে আছি। আমরা আস্থায় নিতে পারছি না এই সরকারের লোকজনকে, কারণ এখানে অ্যাডভাইজার, মন্ত্রী পদস্থ পদমর্যাদায় যারা নিয়োগ হয়েছেন, এর বড় একটা অংশ প্রথম আলো, ডেইলি স্টার, দিল্লির এজেন্ট এবং 111-এর কুশীলব। আপনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন যে 111-এর সময় নীলনকশা নির্বাচন বাস্তবায়ন করেছিল, সে এখন উপদেষ্টা। এবং আরো প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিভিন্ন ব্যুরোক্রেট থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে, সবাই হচ্ছে আওয়ামী, ডেইলি স্টার, প্রথম আলো, দিল্লির এজেন্ট, বিভিন্ন দুষ্কৃতকারী, ফ্যাসিবাদের সহযোগী। এই স্ট্রাকচারে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে এই গুমের সাথে জড়িতদের বিচার করবেন? এবং আমরা লক্ষ্য করেছি যে এখনো শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় ওয়াকারকে সেনা প্রধান রাখা হয়েছে। এখন পর্যন্ত শেখ হাসিনার কৃতদাস, ব্যাংকের টাকা চোর, বদমাস চুপ্পুকে রাষ্ট্রপতি চেয়ারে রাখা হয়েছে। এই স্ট্রাকচার, এই দুর্বল স্ট্রাকচারের গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গুমের সাথে জড়িতদের বিচার করবে? আমরা আস্থাহীনতায় আছি এই ব্যাপারটায়। আসসালামু আলাইকুম।